দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH MDH। যেমনটা বলছিলাম, আজ কিশলয় নেই, কিশলয় পরিবর্তে আমি ময়ূক রয়েছি। কিন্তু আমাকে কেন আসতে হলো, আমাকে কেন মনে করতে হলো যে এই মুহূর্তে আর সমস্ত হেডলাইন বাদ দিয়ে শুধু এটা নিয়েই আগামী 1 ঘন্টা আপনাদেরকে কিছু কিছু তথ্য দিতে। 700 কোটি টাকার দুর্নীতি হয়েছে, শিক্ষা দুর্নীতি। আমি শুভেন্দু অধিকারীর এই কথা, এই বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম, হেডলাইন্সে আপনারা শুনলেন। কিন্তু এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? এক, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে জন, 2 বেলা জোটে না আহার, হীরার কনির মজুর হয়ে কানা করি নাই। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি যাদের গেল, চাকরি হারা, তাদের পকেটে নয়া পয়সা নেই, পরের মাস থেকে মাইনে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আর এখানে আমরা শুনছি 700 কোটি টাকার দুর্নীতির কথা। আমরা যারা রাজনীতি খুব কাছ থেকে দেখি, আপনি যারা প্রতিদিন রাজনৈতিক নেতাদের দেখেন, যারা টিভিতে প্রতিদিন রিপাবলিক বাংলা বা অন্যান্য চ্যানেলের খবরাখবর রাখেন, খবরের কাগজ পড়েন, আপনাদের মনে হচ্ছে না বাংলা একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, ধিকি 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 জ্বলতে জ্বলতে ভেসুভিয়াস জেগে উঠতে পারে এবং তারপর সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে? আপনার মনে হচ্ছে না যে আগামী কয়েকটা মাস নয় বছর ভয়ঙ্কর হতে চলেছে বাংলার জন্য? তার প্রথম কারণ, যারা শিক্ষক ছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ যাদের চাকরি চলে গেছে তারা আর স্কুলে যাচ্ছে না। মানে সোমবার থেকে আর কোনো মাস্টার মশাই থাকবে না স্কুলগুলোতে। সোমবার থেকে বা এই মুহূর্তে যাদের উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কথা ছিল তারা বলছে আমরা আর উচ্চ মাধ্যমিকের খাতাগুলো দেখবো না। আমরা কেন দেখতে যাব? আমরা তো শিক্ষক নই। 10 থেকে 12% শিক্ষক তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিল, যাদের চাকরি গেছে তাদের মধ্যে থেকে। তারা বলছে যে এই মুহূর্তে তারা আর খাতা দেখবে না। যাদের খাতা নেওয়ার কথা ছিল তারা বলছে আমরা আর নিতে যাব না। অন্যদিকে প্রাইমারি, এটা SSC, আমি জানি এই মুহূর্তে আমি যখন স্টুডিওতে ঢুকছিলাম তখনও অনেকে দুশ্চিন্তায় ফোন করেছে, দাদা প্রাইমারিটা নিয়ে বলো, ময়ূকদা প্রাইমারি নিয়ে বলো, SLST নিয়ে বলো, SSC ছাড়াও আরও যাদের চাকরি শিখে ঝুলছে তাদের নিয়ে বলো। তার কারণ এই মুহূর্তে আমি অবাক হয়ে যাচ্ছি ফিগারগুলো দেখলে। 40 থেকে 50 হাজার ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ, তাদেরও ভবিষ্যৎ শিখে ঝুলে। যদি আদালত আজকের রেফারেন্সটা টেনে বলে যে সুপ্রিম কোর্ট যদি এই মামলাতে এই চাকরিগুলো নট করে দিতে পারে, তাহলে প্রাইমারির চাকরিগুলো কেন থাকবে? একটা কেওটিক সিচুয়েশন, অর্থাৎ একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলছেন মুখ্যমন্ত্রী দায়ী, কেউ বলছেন তৃণমূল কংগ্রেস দায়ী, কেউ বলছে পার্থ চ্যাটার্জিকে বের করে এনে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করো, কেউ বলছেন আসলে বিজেপি দায়ী বা কেন্দ্র দায়ী। কে দায়ী আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কে দায়ী, কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, এত কিছু নিয়ে আমরা ভাববো না। আমরা শুধু এটা ভাববো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সবচেয়ে বড় দুর্নীতিটা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যাবতীয় যে প্যানেল, যে ক্যাবিনেট, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরা মানুষ। একটা চাকরি বাঁচানোর জন্য, মুখ্যমন্ত্রীর একটা চাকরি বাঁচানোর জন্য আর কত চাকরি এভাবে খোয়াতে হবে, আর কত চাকরি খাওয়া যাবে, আজকে তার অগ্নিবাণ, তার প্রশ্নবাণ দিয়ে শুরু করব। কিন্তু তার আগে 130 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদনটা দেখব, যেটা থেকে আজকের বিতর্কের যে বুনট, সেই বুনটটা তৈরি হবে। দেখুন। কিছু বলার নেই। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। সুপ্রিমের এক রায়েই সব শেষ, সোনার সংসার পুড়ে ছারখার। যে স্কুলে যাওয়া ছিল প্রতিদিনের অভ্যাস, বন্ধ হয়ে গেল সেখানকারই দরজা। এবার কি হবে, কিভাবে চলবে পেট? সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজ এই অবস্থা। কোনোদিন দুর্নীতি ছিলাম না আমি, সত্যি আমার ছেলে আছে। আমি শিক্ষা নিয়ে শিক্ষাদান, এই ছিল স্বপ্ন। তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের।
কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার মানতে বাধ্য হলো অধ্যাবসায়ও। অবশ্য কারো কারো চোখে জল নেই, উল্টে এখান থেকেই জ্বালাচ্ছেন দ্রোহের আগুন। এবার উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন চাকরিহারারা। যাদের বাতিল করা হয়েছে ৫,৫৯৬ জন ১১-১২ ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি ২৬,০০০-২৫,০০০ টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? এক পক্ষ অন্যায় করলো আর শাস্তি পেল আর এক পক্ষ। যারা নিয়োগ করেছিল তারা নাকি ধোয়া তুলসী পাতা, আর দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষকদের। অথচ মুখ্যমন্ত্রী দায় ঠেলতেই ব্যস্ত। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সরকার কি জানতো না এই নিয়োগ দুর্নীতির পাহাড় তৈরি করছে? আদালত তো একবার নয় বারবার বলেছে নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু তাতেও রাজ্য সরকার সাফাই গেয়ে গেছে। মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো অভিযোগ করেছেন কালকের প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা। সরকারের দৃষ্টিতে চাকরি গেছে, কিন্তু আসল সত্যিটা কি? চাকরি হারিয়ে পথে বসলো ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা, আর সরকার দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে রসাতলে গেল সেই খবর কি রাখেন না মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। শুধু একটা চাকরি মুখ্যমন্ত্রীর চাকরি, শুধু একটা চাকরি পুলিশ মন্ত্রীর চাকরি, শুধু একটা চাকরি স্বাস্থ্যমন্ত্রীর চাকরি। আসলে আপনি হয়তো ভাবছেন 3 থেকে 5, 5 থেকে 10, অনেকগুলো চাকরি, আসলে একটাই চাকরি। ওই একটা চাকরি বাঁচাতে আর কতগুলো ছেলেমেয়ের চাকরি হারাতে হবে বা নষ্ট করতে হবে, সেটা আজ কথা বলবো। আমরা ভাবনা চিন্তা করব যে ভবিষ্যৎ কি করে ঠিক রাখা যায়, কারণ এই আঁচ আমাদের বাড়িতেও পড়বে। দেবালয়ও সুরক্ষিত থাকবে না যদি নগরে আগুন লাগে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার একটা রেফারেন্স পয়েন্ট মাথায় এলো, এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ত্রিপুরার কথা অনেকে বলছেন যে মানিক সরকারটা পড়ে যাওয়ার ঠিক আগে এরকম একটা চাকরি দুর্নীতি সামনে চলে এসেছিল, এবং তারপর মানিক সরকারটাকে টিকিয়ে রাখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন তো? 2025 সালে এই রোষানল, এই আগুন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ সামলাতে পারবেন তো? এবং ঠিক সেই জায়গা থেকে কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাই। চাকরি হারাদের চোখে জল, মমতার গদি টলমল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুঝতে পারছেন বোধহয় নিজেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলমল হয়ে আছে। এই মুহূর্তে যারা অতিথি রয়েছে তাদের সাথে বিতর্ক করি, চলুন, এবং বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে বিষয়টা হাতের বাইরে কি চলে গেছে। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি তাদেরকেও বলি, আজকে আমি আপনাদেরকে বাদল দেবনাথ আছেন আমাদের সাথে। বাদল দেবনাথকে আজকে বিরক্ত করার জন্য ময়ূক এসেছে কিশলয়ের অগ্নিবাণে। বাদল দেবনাথ এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপি মুখপাত্র, বাদল দেবনাথ সমাজকর্মী, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, এবং প্রতাপ রায়চৌধুরী রয়েছেন চাকরি হারা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি প্রতাপ রায়চৌধুরী আপনার কাছে যেতে চাই। প্রতাপ, একটা খুব ভয়ঙ্কর তথ্য আমি পেলাম, এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছো তোমরা। তুমি নিজে শিক্ষক, তুমি নিজে, আমি শুনলাম যে উচ্চ মাধ্যমিকের খাতা আসছিল, তুমি বলেছো না লাগবে না। এর পাশাপাশি আমি শুনলাম যে এর যে স্নোবল এফেক্ট, অর্থাৎ একটা ছোট্ট বরফের গোলা, সেটা যদি পাহাড় থেকে ফেলা হয় সেটা শক্তি সঞ্চয় করতে করতে একটা পাহাড় পরিমাণ নিজে একটা স্নোবলে পরিণত হয়ে অনেক কিছু তছনছ করে দেয়। তোমরা কি আশঙ্কা করছো প্রতাপ? দেখুন, আমি গত বছর থেকেই উচ্চ মাধ্যমিকের এক্সামিনার। আচ্ছা, গত বছরে মাধ্যমিকেরও এক্সামিনার ছিলাম, এবছরেরও দুটো। অলরেডি আমার মাধ্যমিকের খাতা দেখা হয়ে গেছে, সে পেপার আমি জমা করে দিয়েছি। উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আগামীকাল 5 তারিখ। তো সেটা আমি যথারীতি নিতে যাচ্ছি না, কারণ সেটা না, কারণ সেটার আর কোনো প্রাসঙ্গিকতা নেই।
বারংবার একটা জিনিস সামাজিক মাধ্যমে ঘুরছে বা কার্যত এ রাজ্যের কোনায় কোনায় এই বিষয়ে আলোচনা হচ্ছে, সম্ভবত সবাই অযোগ্য, একটা বড় অংশের মানুষ এটা আলোচনা করছে, কারণ সাধারণ মানুষ এত টেকনিক্যাল ব্যাপার বোঝে না, তারা যে কোনো জিনিসকে খুব সহজভাবে জেনারেলাইজ করে ফেলে। সুপ্রিম কোর্টে এই দেশের প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই, তারা এসএসসি মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই 4টে স্তরে পূর্ণাঙ্গ তদন্ত করে তারা যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা পরিষ্কার জানিয়েছে এই এসএসসিতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির পরিমাণ এই জায়গায় এত %। আচ্ছা, এটাও কি সত্যি কথা যেটা মানে ফিসফাস হচ্ছে? আমার কাছে প্রচুর টেলিফোন আসছে যে ময়ূকদা প্রাইমারি নিয়েও আপনারা কথা বলুন, কারণ প্রাইমারির ভবিষ্যতও মানে এটা যদি রেফারেন্স পয়েন্ট করে এখন প্রাইমারির চাকরিগুলো যায়, মানে আমরা ভাবতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা একটা কেওটিক সিচুয়েশন তৈরি হবে। দেখুন, 2014 সাল এবং 2017 সালে যে প্রাইমারির প্যানেল সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 60,000, 60,000 সামথিং, 59,000 চাকরি যদি চলে যায় এটা ভয়ঙ্কর প্রাইমারির। তো সেই মামলায় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট হয়ে ঘুরে এসছে, চলছে, তার রায়দান হয়তো কিছুদিনের মধ্যেই আসবে। ঘটনা হলো আমাদের বলছে আসল ওএমআর কপি নেই। আপনাদের এই চ্যানেলের থ্রু থেকে আমি জানিয়ে রাখতে চাই আসল ওএমআর কপি নেই এই কারণে যে নিয়োগটা হয়েছে যে গেজেট নোটিফিকেশন অনুসারে সেখানে আসল ওএমআর কপি 1 বছরের মধ্যে আফটার দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট সেটা করা হয়নি, ডেস্ট্রয় করে দেওয়া হবে, এটা আইনেই বলা আছে। তাই আইন অনুসারে সরকার ডেস্ট্রয় করেছে। অনেকে এবার প্রধান বিচারপতি বলছিলেন এর মিরার ইমেজ বা সফট কপি কেন রাখেননি, সেটা যে রাখতে হবে সেই কথা আইনে কোথাও বলা নেই, গেজেট নোটিফিকেশনের কোথাও বলা নেই। আমি যেটুকু বলবো, আমি একজন সদ্য চাকরিহারা, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি আপনাকে যেটুকু তথ্য দেব সম্পূর্ণ প্রমাণের উপর বেস করে, কোনো রকম আমি এখানে কোনো পক্ষের হয়ে আসিনি, একটা পক্ষের হয়ে এসেছি, আমরা বর্তমানে বঞ্চিত চাকরিহারা। আমি আমি যদি কিছু মনে না করো, আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে মানে হয়তো তোমাদের রাগ হবে, কিন্তু এরকম ডেজিগনেশন কাল থেকে শুনতে, এতদিন ধরে তোমার ডেজিগনেশন ছিল মাস্টার মশাই, শিক্ষক, স্যার, আজ থেকে তোমার ডেজিগনেশনটা বাংলা টেলিভিশন বা ন্যাশনাল টেলিভিশনে লেখা হচ্ছে চাকরি হারা। হ্যাঁ, এর থেকে খারাপ, এর থেকে নিন্দনীয় বোধহয় আর কোথাও কোনো ঘটনা ঘটতে পারে না। এবং ঠিক সেই জায়গা থেকে প্রতাপ, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি সরাসরি বাদল দেবনাথ আপনার কাছে জানতে চাইছি। বাদলদা, ঘেটে ঘ করা এই শব্দটা বললেও একটা ফ্যাক করে হেসে ফেলা হয়, কিন্তু আপনারা এতটা নিকৃষ্ট কাজ করছেন বিশ্বাস করুন যে বাংলার মানুষ এখন আর আপনাদের প্রতি ওই কমিক রিলিফের জায়গাটাও তো রাখতে চাইছে না। বাদল দেবনাথ, আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলুন। ময়ূক, সবচেয়ে তো আনন্দ তোমার হওয়ার কথা। তুমি প্রতিদিন যেভাবে বাংলার সরকারের বিরুদ্ধে নেচে কুদে বা বক্তব্যগুলো রাখো, আজকে তো ঢাকঢোল পিটিয়ে বা গতকাল থেকে ঢাকঢোল পিটিয়ে কোমর দুলিয়ে নাচতে পারতে। 26,000 লোকের চাকরি চলে গেছে, কিন্তু এই নোংরা রাজনীতি ময়ূক কার জন্য গেছে? ময়ূক, এই বাদল দেবনাথ চাকরিটা কার জন্য গেছে? এই নোংরা মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকের জন্য গেছে? কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য গেছে? আরে আমাকে পয়েন্টে বলুন চাকরিটা কার জন্য গেছে বাদল দেবনাথ, আমি সেটা জানতে চাই। চাকরিটা কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য গেছে? মুখ ফুটে বলতে পারছেন না নির্লজ্জের মতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি গেছে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরিটা গেছে বলুন। না, কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য? অমিতাভ বচ্চনের জন্য চাকরি গেছে? বিজেপির যারা উকিল ছিল, বিজেপি মানে রঞ্জন ভট্টাচার্য যারা উকিল ছিল, শঙ্কুদেব পণ্ডা মুখপাত্র নোংরা রাজনীতি না মুখ্যমন্ত্রী? আর শুভেন্দু বাবু, সুকান্ত বাবুরা আজকে সকাল থেকে মমতা ব্যানার্জি কি বিরোধী দলনেত্রী? আরে নির্লজ্জতার একটা লিমিট থাকে বাদলদা। আপনি বলুন যে চাকরিগুলো কবে হবে? তাদেরও নিজস্ব প্যানেল আছে, আজকে সকাল থেকে সাফাই দিচ্ছে সুকান্ত বাবু আর শুভেন্দু বাবুরা। কেন?
কেন সাফাই দিচ্ছেন? নোংরা রাজনীতি করতে গিয়ে নিজেরাই ফেসে গেছেন। আর এই শঙ্কুদেব বাবুকে বলবো, ওই সুরেন্দ্র বাবু থামাচ্ছি, আমি আপনাকে থামাচ্ছি। নোংরা রাজনীতি আপনারা সবাই করছেন। এরা যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমাদের এই শিক্ষকদের জীবন জীবিকা নিয়ে নোংরা রাজনীতি আপনারা করছেন। আপনাদের সকলের ষড়যন্ত্রের ফল আজকের এই 26,000-এ চাকরি যাওয়া। আমি কোড আনকোড করতে চাই, 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা বৈধভাবে চাকরি পেয়েছে, সিবিআই যাদেরকে মান্যতা দিয়েছে, তাদের চাকরি চলে গেছে আপনাদের সকলের জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সেতাবুদ্দিনের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই চাকরি চলে গেল, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলেছে 19শে ডিসেম্বর এই জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যখন হিয়ারিং হয়, দে আর অল আর ফ্রড, আমরা সকলে ফ্রড। প্রমাণ করুন আপনারা। আমি এই সরকারকে চ্যালেঞ্জ করছি, এই রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করছি, এই রাজ্যের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করে দেখান যে আমরা একজনও অসৎভাবে চাকরি পেয়েছি। আমাদের জীবন জীবিকা নিয়ে আমার 3 বছরের ছোট বাচ্চা আছে, তাকে কি খেতে দেবো আমি? জবাব দিন আপনারা। 10 সেকেন্ড প্লিজ অ্যালাউ মি ময়ূর, 10 সেকেন্ড। তোমার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তোমার সুপ্রিম কোর্ট বলছে যারা অযোগ্য তাদের একটা তালিকার জন্য সকলের চক্রান্ত আজকের এই ফল, যে যাদেরকে বয়সের ছাড় দিয়েছে। এক সেকেন্ড হচ্ছে, থামুন সিরিয়াস ডিসকাশন। আমি বাদল দেবনাথ, আপনার 10 সেকেন্ড হয়েছে তো? বেশ, বাদল দেবনাথ আপনার 10 সেকেন্ড হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনারা বোধহয় রাতে ঘুমোচ্ছেন। আপনার রাতে ঘুমোচ্ছে? হ্যাঁ, বিজেপি এখন খাটের তলাতেও বিজেপি দেখছেন, আয়নাতেও দেখবেন বিজেপি, চোখের ড্রপেও দেখবেন বিজেপি। এই বিজেপি ভূতটা তাড়ান, ওজা ডাকুন। হ্যাঁ, এবার চুপ করুন। বেশ, আমি বাদল দেবনাথ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার যাব। আমি এবার স্টুডিওতে এক এক করে, কারণ আজকে তর্কের জায়গা নেই শঙ্কুদেব পণ্ডা। মানে এটা সিরিয়াস যে এখানে ওপেনলি বসে মানে এরা হুমকি দিচ্ছে না, এরা বলছে যে আমার তো কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই, আমি আর কেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখবো, আমি আর কেন স্কুলে যাব। কেয়াস তৈরি হচ্ছে, আমি জানি না কার জন্য কেয়াস তৈরি হচ্ছে, কিন্তু আমি এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এতে মেজরলি দোষী। বাকিটা কারা? আচ্ছা, প্রথমেই প্যানেলে যেহেতু চাকরি চলে গেছে ভাইয়ের, আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি, কিন্তু আর কোনো কিছু করার নেই, আমার কোনো বক্তব্য নেই। কারণ করার নেই মানে এটা কি? আমি শেষ করিনি। আমি তোমার সাথে আর্গু করতে চাই না, তর্ক করতে চাই না বাবু, কারণ করাটার মতো পরিস্থিতি নেই। আমি তো রাজনীতিতেও একটা মাত্রা থাকে, সেই মাত্রার উপরে ওঠা যাবে না। তার কারণ হচ্ছে আজকে আপনাদের এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস, এবং যদি কারোর রেসপন্সিবিলিটি গিয়ে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় 1 মিনিট বলতে আপনার কাছেই অনুমতি চাইছি, কারণ আজকে আপনারই বলার দিন, কিন্তু আপনি 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট জেনারেট করেছেন, সেগুলো বলা দরকার। ময়ূক, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছেন যে আইন আছে পশ্চিমবাংলায় যে 1 বছর পর্যন্ত ওএমআর সিট প্রোটেকশন করতে হবে। এটা বানিয়েছে কে? যে বানিয়েছে সে বেটার ছেলে জেলে গেছিল এই কেসে, তার নাম মানিক ভট্টাচার্য, আমার কলেজের প্রিন্সিপাল ছিল। একটা লোক যদি আইন না জেনে কাউকে খুন করে তার যা পানিশমেন্ট হওয়া উচিত, একটা চোর যদি আইন জেনে খুন করে তার বেশি পানিশমেন্ট হওয়া উচিত। আগে ছিল মিনিমাম 3 বছর প্রোটেক্ট করতে হবে। উনি এসে দেখলেন যে প্রাইমারিটা চুরি করেছি, এটাও চুরি করেছি, আগামী দিনে এটা কোনো না কোনো সময় এনকোয়ারি হবে, তাই 1 বছর কাগজে কলমে দেখিয়ে কোনো রকম করে নিজে ডিস্ট্রয় করে দিলেন। নাইসাকে ডেকেছিল কে? মানিক ভট্টাচার্য। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন মানিকবাবু অন্যায় করতে পারেন, অন্যায়টাকে এন্ডোর্স করে দিল কে? পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেল যখন অবস্থানে বসেছিল ছেলেরা, ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আমরা একটা কমিটি বানাবো, বানিয়ে সমস্ত যাদের বেআইনি বলে চাকরি বলছে তাদেরকে রেগুলারাইজ করে দেবো। একটা ক্যাবিনেট, একটা মুখ্যমন্ত্রী তিনি নিজে বসলেন, সেই ক্যাবিনেটে অ্যাপ্রুভড হলো, দিয়ে যারা বেআইনি চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার এতটাই দেয় তৃণমূল মাল খেয়েছে বলে, তৃণমূলের মাল ঘর থেকে ফেরত দিতে হবে বলে, তাদের পানিশমেন্ট হবে বলে, তারা এতটাই কোমর বেঁধে নামলো যে একাধিক যোগ্য ক্যান্ডিডেটদের সর্বনাশ করে দিল। দেখুন, আমি লয়ের স্টুডেন্ট হিসেবে আজকে একটা কথা বলছি, ওকে সামনে রেখে বলছি, এটা বলতে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এই সরকার 2021-এর নির্বাচনের আগে বলেছিল যে আমরা কোর্টে প্রমাণ করে দেব কারা যোগ্য কারা অযোগ্য। এসএসসি আজকে প্রেস কনফারেন্স করেছে,
সে নিয়ে আমি এক লাইন পরে বলবো। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এসএসসি এবং এই সরকার তারা কোর্টে, সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেননি কারা যোগ্য এবং কারা অযোগ্য। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। আমাকে পারা লাগে স্কুল সার্ভিস আপনাকে শিখবো না। মানে আপনার কষ্ট হচ্ছে, এক সেকেন্ড, আপনার কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। আপনি আমার থেকে শিখবেন, কারণ এই ফিল্ডে আমি আছি। আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এর সাথে সরাসরি আমি যুক্ত। সুপ্রিম কোর্টে আমি নিজে পিটিশনার। আপনি কি জানতে চান আমার কাছে জিজ্ঞেস করুন। আমি জানবো না। স্কুল সার্ভিস কমিশন লিখিত আকারে জানিয়েছে। শুনে নাও ভাই, আরে আমার কথা শুনে নাও, তারপরে তুমি বলুন। বলুন, বলুন কথা শুনে নাও। বলুন। যে 5000 জনের নামের লিস্ট এসএসসি জমা দিয়েছিল 5500, সেটা সিবিআই একটা খুঁজে নিয়ে এসেছিল সিডি, সেই সিডি থেকে পাওয়া গেছিল, তাদের আইডেন্টিফিকেশন হয়েছিল। বাকি যাদের আইডেন্টিফিকেশন হয়নি তাদের মধ্যেও থাকতে পারে না, এই কথাটা স্টেট গভর্নমেন্ট। এবার আপনার প্রশ্নের উত্তর দিন। এবার আপনার প্রশ্নের উত্তর দিন। দাঁড়াও, এবার আমারটা শুনে নিন। আরে তোমার কথা পরে শুনবো, এক সেকেন্ড। হ্যাঁ, আমার কথা তো পরে শুনবেন। আগে শুনতে হবে। আপনারা সবাই জড়িত এই দুর্নীতির সাথে। একবার আপনার ওই শুনানি অধিকারীও জড়িত। শান্তভাবে আমি বুঝতে পারছি। মাথায় শুনতে হবে কথাটা। সুপ্রিম কোর্ট তো আর তোমার কথা আমার কথা শুধু শোনেনি, সমস্ত পক্ষের কথা শুনেছে। তুমিও পিটিশনার, তোমার কথাও শুনেছে। রাজ্য সরকার এটা জাস্টিফাই করে বলতে পারেনি, লিখিত দিতে পারেনি যে তোমরা হচ্ছ, তোমাদের ভেতরে একজনও অযোগ্য লোক নেই। এবার ময়ূক, আমি একটা টেকনিক্যাল প্রশ্ন করছি। রাজ্য সরকার এটা বলতে পারলো না যে ভাই এদের মধ্যে অযোগ্য লোক নেই, এরা সবাই যোগ্য, এবং কবে থেকে বলেনি? শুনে নাও, যেদিন অভিজিৎ বাবু প্রথম অর্ডার দিয়েছিলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন জাজ ছিলেন, তিনি যেদিন প্রথম অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন 7000 লোক হচ্ছে বেআইনি আছে, বাকিরা নেই। রাজ্য সরকার মেনে নিতে পারতো? রাজ্য সরকার তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে ওই অসৎ ছেলেদেরকে বাঁচানোর জন্য, যাদের কাছ থেকে মাল কামিয়েছে। তোমাদের মতো জাস্টিফাইড যোগ্য ছেলেদের ক্যারিয়ার সমস্ত সর্বনাশের পথে নিয়ে গেছে ওরা। বেশ, এবার প্রতাপ 30 সেকেন্ড। আমি বলতে চাই, রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ঠিক যে কারণের জন্য কলকাতা হাইকোর্টে প্যানেলটা বাতিল হয়েছিল, প্রথমে সেই কারণটা শর্টে বলে দিই 10 সেকেন্ডে। সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছিল এরা অবৈধ, সিবিআই বলছে ঠিক আছে, কিন্তু যারা বৈধ বলে এখনো আছে তাদের মধ্যেও কেউ অবৈধ আছে কিনা নিশ্চিতভাবে বলতে পারছি না। যে কারণে একটা অনুমানের উপর ভিত্তি করে যে হাইকোর্ট মনে করেছে হয়তো যারা এখনো যোগ্য তাদের মধ্যে কেউ অযোগ্য থেকে গেলেও যেতে পারে। বলছি আমাকে বলতে দিন প্লিজ। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে 10ই ফেব্রুয়ারি 2025 সালে সুপ্রিম কোর্টে যে শেষ হিয়ারিং হলো, তার দুদিন পরে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মামলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জয়দীপ গুপ্তা নিজে দাঁড়িয়ে বলেছেন আমাদের আরও কিছু বলার ছিল, বলার সুযোগ দেওয়া হয়নি, আমাদের লিখিত আকারে জানানোর সুযোগ দেওয়া হোক। তারপরে স্কুল সার্ভিস কমিশন লিখিত আকারে জানিয়েছে অতিরিক্ত 1212 জনের আবার তালিকা জমা দিয়েছে, যেটা সিবিআই খুঁজে পায়নি, যে এরাও অযোগ্য। এটা আমাকে একটা কথা বলো, এই যে 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বাকিদের কাছেও যাবো, 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করবে এটাতে কি হবে আমরা জানি না। আমি একবার শুনিয়ে নিতে চাই, একবার শুনিয়ে নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, যারা জানেন না, যারা হয়তো আশায় বুক বাঁধছেন, তাদের আরেকবার জানিয়ে দিতে চাই। আরেকটা হয়তো তারিখ হবে বা কুণাল ঘোষ বা দেবাংশু বা কেউ বলবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে না, এই টাইম কিল করতে করতে এরা তো বয়স্ক হয়ে যাবে। আমি তো ওদের রাগটা আমি দেখতে পাচ্ছি। ভাতাজীবী করবে। আমি ময়ূক তোমাকে একটা প্রশ্ন শুধু, উনি শিক্ষক মহাশয়, ওনার কাছে রাখতে চাইছি যে আমার বাড়ির সাধারণ লোকের বাড়ির যে ছেলেটা সরকারি স্কুলে পড়তে যায়, সে একজন শিক্ষক মহাশয়কে সন্দেহের চোখে কেন দেখবে? এই রাজ্য সরকার বিজেপি আর তৃণমূল দেবে আর সিপিএম দেবে, বিজেপি দেবে না। এই বিজেপি। আচ্ছা আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনবো। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই, এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। দিলীপ ঘোষের পাল্টা কি বলেছেন একবার শুনবো। হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন, বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালি এখন লাল হয়ে গেছে, যাওয়ার রাস্তা নেই। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা
এই অপরাধটা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন, যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত, তিনি কি করে বড় বড় কথা বলেন? আমি সরাসরি আপনার কাছে গিয়ে একটা জিনিসই বোঝার চেষ্টা করছি। দেখুন, আজকে প্রতাপ যেভাবে রিয়্যাক্ট করছে সবাইকে, মানে সত্যি এটা অসহনীয়। প্রতাপ আমাকে বলছিল যে পরের মাস থেকে ইএমআই কি করে দেবে জানে না, এবং আজ প্রতাপ যে কথাগুলো বলছে 26,000 ছেলে মেয়ে ঠিক সেই কথাগুলোই বলছে, পরের মাস থেকে ইএমআই দেবে, বাড়ি সংসার চালাবে। এটা একটা জিনিস। আরেকটা যেটা দিয়ে আমি শুরু করলাম, উচ্চ মাধ্যমিকের খাতার কি হবে, মাধ্যমিকের খাতার কি হবে, পরবর্তীকালে স্কুলগুলোর কি হবে, এগুলো কি ফ্ল্যাট বাড়ি হবে না তৃণমূলের পার্টি অফিস হবে? মানে একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। হয়তো পৃথিবীর ইতিহাসে এত বড় শিক্ষার বিপর্যয় একটা উদাহরণ নেই। আমি তোমায় বলছি, আজ থেকে 9 বছর আগে ইউডায়াসের রিপোর্ট বলছিল যে 1000 অঙ্কের ছাত্র পিছু একজন করে পশ্চিমবঙ্গে গড়ে শিক্ষক নেই। এটা 9 বছর আগের চিত্র। দেখো ময়ূক, আমি বামেদের সময় 3-3বার এসএসসিতে চাকরি পেয়েছি, 1 নয়া পয়সা খরচা না করে হাবাতে পরিবারের ছেলে মান সম্মান উঁচু রেখে সমাজে মেরুদণ্ড হিসাবে আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আজকে ভুলণ্ঠিত হওয়ার একজনই দায়ী, তৃণমূল কংগ্রেস এবং তার চালিত দুর্নীতির এই চক্র। ভাই বলছিল আমি তার আবেগকে সম্মান করি, কেন ওই জায়গায় আমি থাকলে হয়তো পাগল হয়ে যেতাম। তারপরেও আমি তোমায় বলছি যে যোগ্য চাকরি বিক্রি হয়ে যাওয়া প্রার্থীদের উকিল যখন 10,750 জনের নাম জমা দিল, সিবিআই যখন 9,500 জনের নাম দিল, এসএসসিকে বারবার বলার পরে এসএসসি বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক ডেটা দিয়েছে। ল অফ কমন সেন্স একটা কথা বলে যে আমার কাগজ কথা বলে, এই বিভ্রান্তিটা রাজ্য সরকার করেছে। রাজ্য সরকার যদি আজকে ঘোলা জলে সিপিএম বা বিজেপি মাছ ধরতে নেমে থাকে, তার জন্য দায়ী এই তৃণমূল সরকার। কেন বামেদের সময় তো হয়নি? যেখানে ভারতবর্ষের আইন বলছে, আন্তর্জাতিক আইন বলছে 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক হচ্ছে আইডিয়াল শিক্ষার উপযুক্ত পরিবেশ, সেখানে আজকে 1000 জন ছাত্র পিছু একজন শিক্ষক নেই কেন? দ্বিতীয়, মমতা ব্যানার্জি যেটা চেয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা শঙ্কুর কথা ধরে নিয়ে এদের ভাতাজীবী করে রাখো। দ্বিতীয়, কাল থেকে যেটা হচ্ছে এই 11 সালের পর থেকে পাড়ার বেকার ছেলে, পাড়ার পড়াশোনা না জানা বখাটে ছেলেগুলোকে ধরে ধরে এনে স্কুলে ঢোকাবে। তুমি বলছো ওদের রাইট নেই? ওরা তো ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওর একটা ট্রেনিং আছে, ও স্কুলে যেতে পারছে না। বেকার ছেলে মেয়েদের ওর জায়গায় তৃণমূলের কোন সিভিক টিচার তো আমি সিভিক টিচার তাকে তৃণমূল 7 তারিখ হবে, সে কাজটা ভুল হচ্ছে। একটু আগে যে কথাটা হচ্ছিল, বামেদের সময় 3 বছরের স্ক্যান ওএমআর রাখার প্রভিশন করেছিল, 20 বছর ডিজিটালাইজ কপি রিস্টোর করার। এরা কি করেছে দেখো, আমরা কি জিজ্ঞেস করছি, আচ্ছা এই যে বড় বড় নেতারা বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা এটা বিশাল মাইনে পায়, এই যে রাখলো না, এটার জন্য কতজন অ্যারেস্ট হবে? না আমি ক্যাবিনেটে ওই দিন যতজন ছিল প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। এক কথা, প্রথম কথা, লেট মি ফিনিশ। 11 আসার পরে এরা আইনটাকে পাল্টে 1 বছরের ওএমআর এবং ডিজিটাল কপির আইনটাকে ভায়োলেট করেছে, অর্থাৎ দুর্নীতিটা প্রাতিষ্ঠানিকভাবে প্রি প্ল্যান ছিল, প্রি প্ল্যান। দ্বিতীয়, আমি নিজে 2014 প্রাইমারি ইন্টারভিউর বোর্ডের একজন এক্সপার্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তখন আমি কলেজ প্রফেসর ছিলাম। দাঁতহীন ভাষায় সব চ্যানেলে আমি বলেছি যে আমি ওই ইন্টারভিউ বোর্ড থেকে সরে এসেছিলাম একটা লজিকে, ন্যূনতম ক্লাস ডেমনস্ট্রেশনের জাতীয় আইন ওরা ফলো করেনি। এই মানিক ভট্টাচার্য, বাদল দেবনাথ, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আপনি এই হাতটা যখন হয়তো এই দুর্নীতিগুলো দেখছিলেন, বাদল দেবনাথ, এর পাল্টা আপনি অনেকক্ষণ বলতে চান, 30 সেকেন্ড বলুন। মমতা দিদি প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, প্রতি বছর হোক বা 2009 যারা ছিল, যারা প্যানেল পড়েছিল, চাকরি তো সবাইকে দিয়েছে, পরীক্ষা তো নিয়েছে। কিছু মানুষ অন্যায় করেছে, তারা কেউ জামিনে আছে, কেউ বেলে আছে, কেউ জেল থেকে জামিন হয়নি, এরকম তো পরিস্থিতি আমরা জানি। তাহলে এই অস্থিরতা, বাংলায় অস্থিরতা তৈরি করার বানেটা কি? মুর্শিদাবাদের একটা স্কুল, দক্ষিণের একটা স্কুল,
যেখানে 57টা 58টা ক্লাস হয় ডেলি, সেখানে 7টা 8টা 13 জন 14 জন করে টিচার চলে গেল। তাহলে এই অস্থিরতা তৈরি করা ভাইগুলোর পয়সা আপনারা করেছেন। হয়ে গেছে বাদলদার টাইম শেষ। ঝন্টু বড়াইকের আগে শঙ্কুদেব পণ্ডাকে 30 সেকেন্ড দাও। 30 সেকেন্ড, কেউ কারোর উপর কথা বলবে না। আমি একটাই কথা বলছি, আপনি একবার ভেবে দেখুন সেই সমস্ত অভিভাবকদের যাদের অযোগ্য শিক্ষক মহাশয়রা অ্যাসেসমেন্ট করেছেন লাস্ট মাধ্যমিকে, লাস্ট উচ্চ মাধ্যমিকে। আপনাকে মনে রাখতে হবে যে এই পশ্চিমবাংলার সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করে। একটা পুরো এডুকেশনাল সিস্টেম এই রাজ্য সরকার ভেঙে দিয়েছে। স্কুলে একটা ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে। এই শিক্ষকরা গিয়ে বলবে এই দেখো আমার সার্টিফিকেট, বাবু আমি পরীক্ষা পাস করেছি ন্যায্যভাবে, আমি তৃণমূলের কাছে টাকা দিয়ে পরীক্ষায় পাস করেছি। কোন জায়গায় নিয়ে গেছেন এডুকেশন সিস্টেম? ঝন্টু বড়াই 30 সেকেন্ড। বাদল বাবু, আপনার দলের বহু শিক্ষক নেতা বামেদের সময় সৎভাবে চাকরি পেয়েছিল, তারা পাত্রপাত্রীর বিজ্ঞাপনে লিখতে হচ্ছে তাদের আমরা বামেদের সময় চাকরি পেয়েছি। লজ্জা করে আপনার? লজ্জা করে? আমি একটা মেয়ের বাবা, আমি মানুষ, আমার অগণিত ছাত্র আছে ওর বয়সী, আমার চোখের জল এসে গেছে, আমি ঘুমাতে পারিনি। আপনার লজ্জা করে? কতটা অমানবিক আপনারা জনপ্রতিনিধি! এখানে প্রাইমারিতে 57 থেকে 60,000 চাকরি চলে যাবে, লজ্জা করে? আলু পটলের মতো চাকরি বিক্রি করেছেন, আবার জাস্টিফাই করতে বসেছেন এখানে। আচ্ছা, আমি ঠিক এই জায়গা থেকে আমি এবার শুভম যেহেতু আমাদের সাথে রয়েছে, বামপন্থী নেতা, সিপিআই নেতা শুভম আমার সাথে রয়েছে। শুভম, আমি জানি তোমাদের, আমি বারবার এইটাই বলছি, তোমাদের একটা স্বভাব হয়ে গেছে, তোমরা গ্যালারিতে বসে সব কিছু দেখো, এখনও যেরকমভাবে দেখছিলে, মজা দেখছিলে, বামপন্থীরা নির্দিষ্টভাবে নিজেদের বক্তব্যটা সাজিয়ে রাখছে। কিন্তু শুভম, লেসার ইভিল তত্ত্ব সাজাতে 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 আসলে সবচেয়ে বেশি চাকরি প্রার্থীদের সাথে বেইমানি যারা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যারা দিচ্ছে তারা বোধহয় বামপন্থীরা। শুভম, এটা তুমি মানো আর না মানো, এখন তোমরা বিপ্লব করছো, বিদ্রোহ করছো, রাস্তায় নামবে, কিন্তু ইলেকশনের সময় শুভম একটা তথ্য আমার হাতে রয়েছে, সেখানে কি পরিমাণ ভোট তোমরা কেটেছো, ভোট কাটুয়া হয়েছো শুধুমাত্র তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য 2024-এ। 26-এও তো তাই হবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী যারা তিনি পছন্দ করেন তারাই থাকবে। কী লাভ হচ্ছে শুভম এই বিদ্রোহগুলো মেকি করে? মহিকদা, 2021 সালে যদি বামপন্থীরা ভোট কাটুয়া হয়ে থাকে, তাহলে 2016 24-21-এ যদি বামপন্থীরা ভোট কাটুয়া হয়ে থাকে, তাহলে 2016 সালে বিজেপি কেন পশ্চিমবঙ্গে লড়াই করলো? তখন তো 2016 সালে লড়াইটা তৃণমূলের সাথে বামপন্থীদেরই ছিল। 2016 সালে বিজেপি আলাদা লড়াই করে অত পার্সেন্ট ভোট না কাটলে তাহলে তো তৃণমূল 2016 সালেই রাজ্য থেকে সরে যেত। কোনো তর্কাতর্কির জায়গা হচ্ছে না, সবাই সবার টাইমে কথা বলবে। বিষয় না মহিকদা। কিন্তু শুভম, আমাকে একটা কথা বলো, তোমরা লাভটা কি পাচ্ছ? দেখো, তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তোমরা আসলে চাকরিগুলো খাওয়া ছাড়া কিছু কাজ করোনি। বিকাশবাবু নিজের কাজটা করেছেন আইনজীবী হিসেবে, আমি স্যালিউট জানাই তাকে, কিন্তু তারপর তোমরা দল হিসেবে বা বামফ্রন্ট হিসেবে কি করছো? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া। আপনি আজকে শুরু করলেন পলিটিক্স করলে তো মুশকিল দাদা। আজকে আপনি শুরু করলেন যে শোয়ে যে কথাটা বলে, সেটা হচ্ছে আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আপনি এই কথাটা বলে আজকে শো শুরু করলেন। অতীতে তো আমরা দেখেছি দুর্নীতির দায় লালু প্রসাদ যাদব, জয়ললিতা তারা অ্যারেস্ট হয়েছে। আমরা এই বিগত 2-3 বছরে তো দেখেছি বর্তমান মোদী সরকারের নেতৃত্বেও দুর্নীতির দায় হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল তারা অ্যারেস্ট হয়েছে। তাহলে আজকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এটা যদি সবাই জানে, তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্যন্ত আজকে করা হচ্ছে? কিন্তু আমাকে একটা কথা বলো, এটা আপনারা বলুন। আজকে রাজনীতির বিষয়টা নয়, আজকে রাজনীতির বিষয়টা নয়। শঙ্কুদা, প্রতাপ যে কথাটা বললো সেই কথাটা যদি আমরা সবাই ফিল করি মন থেকে, তাহলে আমার মনে হয় আজকে রাজনীতির বিষয় নয়, যেটা দেখা উচিত আমাদের সকলের সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে 3 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, তাহলে সেটা বলার পরেও এসএসসি-কে ব্যান করে দেওয়া উচিত। তাই ডিমান্ড এই রাজ্যে এসএসসি-টা তুলে দেওয়া উচিত। আরে ব্যান করা উচিত, আমাকে বলতে দিন না, আপনি তো এতক্ষণ বললেন। বলো সরি প্লিজ। তাহলে এই 3 মাসের মধ্যে এসএসসি চেয়ারম্যান নিয়োগ করতে পারবেন না, এটা তিনি বলছেন কি করে? আজকে কেন এত হাজার হাজার নিরপরাধ ছেলে মেয়ে তারা এবং তাদের পরিবার
তারা শাস্তি পাচ্ছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য দায়ী সেই নেতা মন্ত্রীরা রাজ্যের, তাদের কেন কোনো শাস্তি হবে না? আমরা বলছি আজকে রাজ্যে মহিতা আরেকটা কথা, আমরা বলছি আজকে রাজ্যে ৮,২০০-র ওপর প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বিগত 10 বছরে বন্ধ হয়ে গেছে। কেন সেই স্কুলগুলোকে আবার খোলা হবে না? কেন তোমরা ইলেকশনে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান শত্রু, তৃণমূল প্রধান শত্রু এটা বলে তোমরা কেন ভোটে নামছো না? বিধানসভার ভোট, তাতে তো ভারতকে দখল করবে এটা নিয়ে কথা নয়। বিধানসভার ভোট তো উত্তরপ্রদেশ নিয়ে নয়, বিধানসভার ভোটে তোমরা কেন বলবে না, এখন থেকেই বলবে না নো ভোট টু মমতা? তাহলে কেন 2016 সালে বলতে পারবে কি পারবে না? যখন বাম কংগ্রেস 2016 চলে যাচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিত, তখন কেন বিজেপি লড়াই করলো? রাজনৈতিক লড়াই লড়তেই হবে। আজকে যেমন বিজেপি আরএসএস মনে করে যে আজকে যেমন শঙ্কুদা একটু বলি, শঙ্কুদা কারোর কথাই শোনা যাবে না, আপনিও বলবেন শোনা যাবে না। থামুন, আমি শুভমকে 30 সেকেন্ড দাও, 30 সেকেন্ড দাও। কমিউনিস্টরা প্রধান শত্রু, তেমনি কমিউনিস্টরাও মনে করে আমাদের দেশের জন্য বিজেপি আরএসএস প্রধান শত্রু, সেটা বামপন্থীরা মনে করে। সুতরাং সেই লড়াই লড়তেই হবে। কিন্তু কথা আমি আবার বলছি, আজকে দয়া করে এই রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক পরস্পরকে আক্রমণ আজকে করবেন না। আজকে চলুন আমরা সবাই মিলে দেখি যে 22.5 লাখ পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী ছিল। 2017 থেকে 2025 পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে উচ্চশিক্ষিত হয়ে পাস করে বেকার বসে আছে, তাদের যাতে স্বচ্ছতার সাথে আগামী দিনে নিয়োগ হয়, প্রয়োজনে কোর্টের নজরদারিতে যাতে নিয়োগ হয়, সেটা আমাদের সকলের নিশ্চিত করা হয়ে গেছে। আমি প্রতাপ তোমার কাছে যাব, কিন্তু প্রতাপ একটা জিনিস আরেকবার একটু ক্লিয়ার করতে চাই। তুমি বলছো যে প্রাইমারিতে, ঝন্টু বড়াইকে এটা বললে, মানে এই শব্দগুলো, এই ওয়ার্ড নাম্বারগুলো আমার নিজের কিরকম মানে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রাইমারিতে প্রায় 50,000-এর ভবিষ্যৎ, কত 59,000, 57,000 প্লাস। তাদের ভবিষ্যৎটা শিখে ঝুলে আছে। আমাদের তো ওএমআর শিট আছে, ওদের কিছুই নেই, কিছু নেই। দেখুন ওটা ওর রায় কি হবে আমরা তো জানি না। এর বৃহত্তর মানে 59,000 পরীক্ষার্থী যদি একসাথে টোটাল প্যানেলটায়, হ্যাঁ 14 এবং 17 এই দুটো মিলিয়ে 59,000। তো আপনারা ইমাজিন করতে পারেন যে কি হতে চলেছে যদি সেগুলো কিছু হয়। শুভমকে আমি একটু বলতে চাই, ও খুব ভালো কথা বলছিল, এত স্কুল বন্ধ হয়ে গেছে, সত্যিই তো জনসংখ্যা বাড়ছে অথচ স্কুলের সংখ্যা কমে যায় কি করে, এ তো বাড়ার কথা। আমি শুভমকে পরিষ্কার জানাতে চাই, আমাদের চাকরি গেছে, চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছে, সমস্ত হাতে ডেটা থাকা সত্ত্বেও মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি নিজে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন, যেহেতু পুরো প্রসেসটাই দুর্নীতিগ্রস্ত। আমি বলে রাখতে চাই এরকম কোনো পুরো প্রসেসে দুর্নীতি হয়নি, প্রসেসের ভেতরে কিছু দুর্নীতি হয়েছে। যে তথ্য সিবিআই গলা উঁচিয়ে 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এই এরা চোর, এরা সৎ, তা সত্ত্বেও প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আমাদের যে রায় এলো, বিচার ব্যবস্থা থেকে আমাদের সম্পূর্ণ আস্থা টলে গেছে। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে গত বছরে যে প্যানেল বাতিল হলো, তার আগে এ রাজ্যের বিরোধী দলনেতা গলা হাঁকিয়ে বলছে বোমা ফাটবে। উনি কি করে জানলেন বিচারপতিরা কি ডিসিশন নিয়েছেন? ওনার কাছে এই তথ্য কিভাবে গেল? বাচ্চাও বুঝতে পারছে, একটা রাজ্য সরকার চাপা দিলে লাভ নেই। আপনারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আপনারা সবাই এর সাথে জড়িত। আপনি নিজে একসময় তৃণমূলে ছিলেন, আপনি নিজে একসময় তৃণমূলের একজন দুর্নীতিগ্রস্ত নেতা। আপনি নিজে তৃণমূলে একসময় দুর্নীতিগ্রস্ত নেতা। আমি ডাইরেক্ট বলছি এই কথা। আমি একবার এক সেকেন্ড এখানে উত্তর দিতে হবে। হ্যাঁ বলুন। ওনার বোঝা ভুল হচ্ছে। ভাই আপনারা যে যোগ্য এটা বোঝাবে কে? এসএসসি? এটা বোঝাবে কে? রাজ্য সরকার? এসএসসি বোঝাবে কেন? কেন এসএসসি বোঝাবে? এসএসসি তো দুর্নীতি করেছে, বোঝাবে কে? মূল তদন্তকারী আমার সময় একদম শেষ হয়ে যাচ্ছে, বলেনি ছোট করে। সিবিআই
স্পষ্ট করে বলেছে যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটাতে কারা কারা যোগ্য সেটা সিডিতে আইডেন্টিফাইড হয়েছে। বাকি যে পোর্শন অফ স্টুডেন্টের মধ্যে যে সংখ্যক ব্লাড স্কেল অফ স্টুডেন্ট আছে তারা যোগ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মধ্যে যে অযোগ্য নেই এই কনফিডেন্সিয়ালি এটা বলবার ক্ষমতা আমার নেই। এক সেকেন্ড, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টেশন নেই। আচ্ছা, তখন রাজ্য সরকারের কি বলা উচিত ছিল যে ভাই এরা যোগ্য, আপনারা মেনে নিন। এইটা কনভিন্স করতে পারলো না সুপ্রিম কোর্টকে। বললো না বলে এক সেকেন্ড, ওর ময়ূক লাস্ট ওদের যেমন সংখ্যা, বাবু এক মিনিট, ওদের যেমন সংখ্যা 22,000, 25,000, 50,000, 1 লাখ, কিন্তু তোমায় মনে রাখতে হবে কোটি কোটি ছাত্র পশ্চিমবাংলায় আছে, তাদের প্রতি জাস্টিস দিতে হবে। ও যে স্কুলে পড়াতে যাচ্ছে সেই স্কুলে আমার একটা অ্যাপিল আছে, প্লিজ অ্যাপিল পরে শুনবো। তুমি যে স্কুলে পড়াতে যাচ্ছ সেই স্কুলের ছাত্র হচ্ছে জাস্টিফাইড বোনাফাইড যোগ্য টিচার পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। একটা সরকার তাকে যোগ্য টিচার দিতে পারছে কি পারছে না? এই জাস্টিস সাপোর্ট করছে, এই জাস্টিস দেবে না। ময়ূকদার, এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন করতে চাই, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেহেতু যতক্ষণ না ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের স্যালারি স্টপ করবেন না। আমাদের পরিবার শেষ হয়ে যাবে। যারা ইএমআই বিভিন্ন লোনের ইএমআই চলছে তারা কিন্তু শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি 3 জন ম্যাডাম তারা কিন্তু অলরেডি সুইসাইড করে নিয়েছে। এটা কতটা সেনসিটিভ একটা বিষয়, আমরা করজোড়ে রাজ্য সরকারের কাছে আবেদন করছি একদম। এবং এইটা স্টপ করবেন না আপনাদের লড়াই, আমাদের বিরুদ্ধে এটা করো না, এটা করো না প্লিজ। এই জিনিসটা এটা এই লড়াইটা আমাদের কোনো না কোনো দিতে হবে, একটা অপশন করতে হবে সরকারকে। না, কিন্তু আমি চুরির টাকা তৃণমূলের ফান্ডে আছে। আমি পিসিআর কে বলবো আমি চেষ্টা করতে চাই এখানে চাকরি হারা। আমার এই শব্দবন্ধটা বলতে খারাপ লাগছে। বেসরকারি বা সরকারি জায়গাতে কারো চাকরি চলে গেলে তার মাথার উপর লিখে রাখতে হয় না ট্যাটুর মতন চাকরি হারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে এখন চাকরি হারা ট্যাটুর মতন লিখে রাখতে হচ্ছে। এই চাকরি হারা এই মুহূর্তে এখানে যে ছেলেটি বসে রয়েছে সে বলছে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি স্যালারিটা বন্ধ করবেন না, রাস্তায় বসে যাবে। আর অন্যদিকে 700 কোটি টাকার আমার 3 বছরের বাচ্চা, আমার 3 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে কি খেতে দেবো আমি জানি না, আমি শেষ হয়ে যাব। এটা আমাদের প্রত্যেকটা, আমার ছোট 3 বছরের বাচ্চা। আমি ঠিক সেই জায়গা থেকে আপনি প্লিজ এটা করবেন না, প্লিজ এটা করবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ সকাল বিকেল করে রিপাবলিক বাংলাতে এই ছেলেমেয়েগুলোকে দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, আগামী একটা গোটা প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন এই চোখের জলগুলোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামান্যতম যদি এই মুহূর্তে বিবেকবোধ থাকে পদত্যাগ করুন একটা চাকরি বাঁচানোর জন্য। এই ছেলেমেয়েগুলোর চাকরি আমরা এভাবে খেয়ে নিতে পারি না, এবং আমরা সবাই মিলে এই মুহূর্তে এই মঞ্চ থেকে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকান। আজকে এখানেই একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কিন্তু বিরতি নেওয়ার সময় নয়, এটা লড়াইটা চালিয়ে যাওয়ার সময়। সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।